কেমন আছেন সাউল এবং ডিয়ামান্টাকস? কেমন দাঁড়ালো ইন্ডিয়ার এএফসির এশিয়ান কাপের ড্র? বিশাল কেত কবে পাবেন সুযোগ ভারতীয় ন্যাশনাল দলে এবং এরই সাথে কে আসছেন রয় কৃষ্ণার জায়গায় ওড়িশা এফসিতে? আজকে চলো এই সব বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। আপাতত চলো যদি আমরা ফার্স্টে শুরু করি ইন্ডিয়ার এএফসি এশিয়ান কাপের ড্র সম্পর্কে আলোচনা করে, তাহলে আই থিঙ্ক আগেন ইন্ডিয়া হ্যাজ বিন ভেরি লাকি উইথ দেয়ার ড্র রেজাল্টস। বেশ অনেকগুলো টুর্নামেন্টসেই অনেক ইজি অপোনেন্টস তারা পেয়েছে এবং প্রত্যেকবারের মতনই আমরা সেগুলোকে ক্যাপিটালাইজ করতে পারিনি এবং আমরা যেই গ্রুপ থেকে গ্রুপ টপ করে কোয়ালিফাই করার কথা সেগুলো থেকে আমরা কোয়ালিফাই হতেই ব্যর্থ হয়েছি। তো আরও একটা ড্র, এবং সত্যি বলতে অনেস্টলি হয়তো কম্পারেটিভলি একটু ইজিয়ার ড্র আমরা পেয়েছি, কারণ এইবারের এশিয়ান কাপে আমাদের প্রতিপক্ষ হংকং, সিঙ্গাপুর এবং আরও একবার বাংলাদেশ। মানে সে ন্যাশনাল দল হোক কি সে যে কোনো ক্লাব টুর্নামেন্ট হোক, বাংলাদেশ এবং ইন্ডিয়া যেন একে অপরকে ছাড়া থাকতে পারে না এবং আরও একবার আমাদেরকে বাংলাদেশের এগেনস্টে খেলতে হবে। বাট সত্যি বলতে গেলে ভারতের জন্য না এই গ্রুপটাকেও কঠিন করে দেওয়া সম্ভব, কারণ আই ফ্র্যাঙ্কলি ডু নট হ্যাভ এনি হোপস। আমার এদের কারোর উপরে কোনো ভরসা নেই এবং অনেস্টলি আমি মনে করি যে টপ স্পট, কারণ একমাত্র যারা টপ করবে তারাই কোয়ালিফাই করবে। তো ইন্ডিয়া একেবারে ক্লিয়ার কাট উইনার বা একেবারে কোয়ালিফাই করে যাবে এশিয়ান কাপের জন্য, এটা হয়তো কেউ জোর গলায় বলতে পারবে না এবং হয়তো আমাদের এআইএফএফ প্রেসিডেন্টও জোর গলায় বলতে পারবেন না যে ইন্ডিয়া কোয়ালিফাই করবে। বিকজ অনেস্টলি হয়তো নাম কা বাস্তা তোমরা বলতে পারো যে অপোনেন্টস যথেষ্ট উইক, বাট আমরা ইন্ডিয়াকে বাংলাদেশের এগেনস্টেও স্ট্রাগল করতে দেখেছি। আমরা যদি হংকংয়ের কথা বলি তাহলে রিসেন্টলি তারা বাইরে থেকে নিজেদের অরিজিন প্লেয়ার্সদেরকে নিয়ে আসছে এবং যেই কারণে অনেক ভালো মানের তারা বিদেশি বলা যায় যারা হংকংয়ের হয়ে খেলছে, তারা এই মুহূর্তে হংকং দলটাকে অনেক ভালো কয়েকটা রেজাল্টসও দিয়েছে পরপর। লাস্ট 6-7টা ম্যাচ যদি আমরা দেখি, দে হ্যাভ অ্যাকচুয়ালি গট গুড রেজাল্ট। সেখানে আমাদের ন্যাশনাল দল কি পারফর্ম করছে এটা আমরা সকলেই দেখেছি। তো নতুন করে আর বাড়িয়ে চাড়িয়ে বলে লাভ নেই, আমাদের ন্যাশনাল দলটা খুব খারাপ জায়গায় রয়েছে। তো অনেস্টলি স্পিকিং এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ার যেটা লক্ষ্য হওয়া উচিত, অ্যাটলিস্ট হোম ফিক্সচার তো ডেফিনেটলি একটা ভালো জায়গায় করতে হবে। ওই হায়দ্রাবাদকে দিয়ে হবে না, এমন একটা জায়গায় করতে হবে যেটা একটা হস্টাইল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবে অপোনেন্ট টিমের জন্য। যেরকম অবভিয়াসলি কান্তিরাওয়া ইজ ওয়ান অফ দেম, সল্ট লেক ইজ ওয়ান অফ দেম। কোচিতে হওয়ার চান্সেস এই মুহূর্তে কম, বাট সেটাও হয়ে যেতে পারে গিভেন যে অ্যাকচুয়ালি এখন ওই স্টেডিয়ামটাকে হয়তো ফিফা স্ট্যান্ডার্ডস অনুযায়ী করতে হতে পারে যেহেতু মেসি আসছে। তো সেই কারণে এই জায়গাগুলো বাদ দিয়ে ইভেন কি কিছুটা হলেও শিলং বা গুয়াহাটি এরাও একটা ভালো হয়তো অপরচুনিটি হতে পারে ন্যাশনাল দলের জন্য। বাট এখন এই মুহূর্তে প্রায়োরিটি তো এটা হওয়া উচিতই যে হোম ফিক্সচারগুলো, যে 3টে হোম ফিক্সচার ইন্ডিয়া পাবে 3টেই জিততে হবে, কোনো ড্রয়ের গল্পই নেই। বিকজ বাংলাদেশে গিয়ে কি ইন্ডিয়া খেলবে ভগবান জানে। হংকংয়ের ক্ষেত্রেও হংকং শেষবার যখন আমাদের ভারতে এসেছিল আমরা বোধহয় তাদেরকে 4-0 গোলে হারিয়েছিলাম, যেটা আমাদেরকে আগের বারের এশিয়ান কাপের স্লট দিয়েছিল সেই গ্রুপ থেকে আমরা যেহেতু জিতেছিলাম। তবে তখনকার হংকং এবং আজকের হংকংয়ের মধ্যে একটা বড় পার্থক্য আছে, যে কারণে হংকং ম্যাচটা সহজ হবে বলে আমি মনে করছি না। সিঙ্গাপুর এমন একটা অপোনেন্ট হতে পারে যেখান থেকে আমরা 6 পয়েন্ট এক্সপেক্ট করতে পারি, বাট আগেন ইটস ইন্ডিয়া, সো বলা যায় না। তো আপাতত হোম ফিক্সচার থেকে তো 9 পয়েন্ট তোলাটা একেবারে ম্যান্ডেটরি একটা কাজ করতেই হবে এবং তারপরে অ্যাওয়ে ফিক্সচারেও আমাদেরকে রেজাল্ট পেতে হবে। তবে গ্রুপটা দেখতে সহজ হলেও আমার মনে হয় এটা মোটেও সহজ হবে না এবং সত্যি বলতে এই 4 জনের মধ্যে যে কোনো কেউ কিন্তু গ্রুপ টপ করতে পারে, যদিও বাংলাদেশের চান্স কম। তবে হংকং, সিঙ্গাপুর, ইভেন কি ইন্ডিয়াও এরাও কিন্তু কোয়ালিফাই করার মতন যথেষ্ট দক্ষতা রাখে। তো এটা একটা ব্যাপার। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা তো এই রিসেন্ট পারফরমেন্সেস দেখেছি ইন্ডিয়ান ন্যাশনাল দলের, আমি হয়তো ভিডিও করিনি বিকজ আমি তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে আই এম নট এট অল হ্যাপি উইথ হাউ ইন্ডিয়া ইজ প্লেইং। তো যতক্ষণ না একটা জায়গা, একটা স্টেবল জায়গায় আমরা যাচ্ছি যেখানে আমরা জানি যে ইন্ডিয়া ভালো খেলবে, ইন্ডিয়া একটা ভালো রেজাল্ট আনবে, আমি ইন্ডিয়ার ভিডিও থেকে দূরে থাকবো। এটা আমার একটা পার্সোনাল চয়েস। যেদিন দেখবো সত্যি ইন্ডিয়া ভালো খেলছে এবং সত্যি এদেরকে অ্যাটেনশন দেওয়ার মতন জায়গায় আছে, আমি সেদিনকে আবার ভারতীয় দলের উপরে ভিডিও বানাবো। তবে প্রশ্ন হচ্ছে ম্যানলো মার্কোয়েসকেও এবার ধীরে ধীরে কিন্তু প্ল্যানিং করতে হবে। আই থিঙ্ক এবার যেহেতু আমরা প্রতিপক্ষ জেনে নিলাম, এবার এদেরকে বুঝে শুনে ম্যানলো মার্কোয়েসকে কিন্তু তার নিজের দল তৈরি করা শুরু করতে হবে এবং তার প্রথম কাজ হবে বিশাল কেতকে চান্স দেওয়ার। আমি আগের দিন ইউনিকর্নের একটা শর্টস দেখছিলাম, সেখানে সুপ্রিয় একটা খুব ভালো কথা বলেছে যে আমরা কিন্তু বিশাল কেতের যে প্রাইম টাইমটা সেটা কিন্তু আমরা ন্যাশনাল দলে দেখতে পাচ্ছি না। মোহনবাগানের জন্য তো অবভিয়াসলি ভালো কথা, বিশাল কেত দিনের পর দিন এত ভালো খেলে যাচ্ছেন, কিন্তু সেই পারফরমেন্সটা তো আমাদের ন্যাশনাল দলও ডিজার্ভ করে, কিন্তু আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি না। এবং খুব সত্যি কথা বলেছে এটা সুপ্রিয় এবং আমার খুব ভালো লেগেছে কথাটা, যে সত্যি তো বিশাল কেতের যেই প্রাইম টাইমটা সেটা তো আর তিনি ফেরত পাবেন না। তো এই টাইমটায় তো বিশাল কেতকে অনেক বেশি করে সুযোগ দেওয়া উচিত। কতদিন আর গুরপ্রীতের ওপর ভরসা
ভরসা করে আমাদের ন্যাশনাল দল চলবে, যেখানে দিনের পর দিন ম্যাচের পর ম্যাচ গুরপ্রীত হ্যাজ বিন ডুইং ব্লান্ডার্স। আমরা লাস্ট ম্যাচেও দেখেছি, আমরা তার আগের ম্যাচেও দেখেছি, ইভেন কি আমরা আইএসএলও দেখছি যে গুরপ্রীতের নিজস্ব ডিসিশন মেকিং ভীষণ খারাপ হয়ে গেছে। অ্যান্ড বল জাজ করা, বল হ্যান্ডলিং, এগুলো প্রত্যেকটাই অনেক বেশি করে কিন্তু কমেছে, খারাপ হয়েছে গুরপ্রীত সিংয়ের। তো হি হ্যাজ বিন আ ম্যাসিভ সার্ভেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম, এখানে কোনো সন্দেহ নেই। দারুণ গোলকিপার, বাট একটা সময়ের পর গিয়ে যখন তোমার থেকে বেটার কেউ খেলছে, ইউ হ্যাভ টু গিভ দেম দ্যাট চান্স। বিশালকে পাচ্ছেন না, সেটা ওনার কিছু যায় আসে না অনেস্টলি। ওনার খেলার তিনি খেলছেন, ওনাকে নিজেকে নতুন করে প্রমাণ করার কিছু নেই। বাট ইটস বেসিক্যালি ইন্ডিয়া যা সব থেকে বেশি ক্ষতিটা হচ্ছে। তো আই রিয়েলি ডু বিলিভ যে বিশাল কেতকে এবার ধীরে ধীরে নাম্বার 1-এর জায়গাটা দেওয়া উচিত, এবং ডাইরেক্ট এশিয়ান কাপে খেলিয়ে দিলাম ওরকম নয়, ধীরে ধীরে ওকে আনতে হবে। না হলে কিন্তু, বিকজ আই এম সিইং বিশাল কেত অ্যাজ দ্য গোলকিপার ইন দি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স। যদি এই ফর্ম ওর থাকে ফর দ্য লাস্ট 2-3 ইয়ার্স, বিশাল কেত হ্যাজ আনডাউটেডলি বি দ্য বেস্ট গোলকিপার ইন দিস কান্ট্রি, এবং তিনি সুযোগ পাচ্ছেন না, সেটা একটা ইটস আ শেম অনেস্টলি। বাট যাই হোক, এটা ম্যানলো মার্কোয়েজের নিজস্ব ডিসিশন হবে, বাট আই রিয়েলি ডু বিলিভ ম্যানলো মার্কোয়েজ সঠিক সিদ্ধান্তটা খুব শীঘ্রই নেবেন। বাট দ্যাটস অল অন ইন্ডিয়া। যদি আমরা এবার সরাসরি চলে আসি ইস্টবেঙ্গলের কথায়, তাহলে সাউল এবং ডিয়ামান্টাকস দুজনেরই এমআরআই হওয়ার কথা, কালকে হওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি। আমি এই মুহূর্তে যখন ভিডিওটা বানাচ্ছি তাদের এমআরআই রিপোর্ট আমরা জানি না, কোনো খবর নেই। তো সেক্ষেত্রে আমি যদি কোনো খবর পাই ডেফিনেটলি তোমাদের জানিয়ে দেবো। বাট সাউল যে একটা ম্যাচ মিস করবেন এটা 100% গ্যারেন্টি, যেই কারণে তিনি আগের দিনের হলুদ কার্ডটা দেখেছেন। বাট ডিয়ামান্টাকসকে নিয়ে কিন্তু এখনও কোনো আপডেট পাওয়া যায়নি। তার কখনো কখনো মাঝে মধ্যেই দেখেছি এরকম আমরা মাসেল পুল হতে, এবং সেক্ষেত্রে এমআরআই থেকে জানতে পারবো আমরা যে ডিয়ামান্টাকস পরবর্তী ম্যাচের জন্য থাকবেন নাকি থাকবেন না। বাট আশা করছি যে খুব গুরুতর কোনো চোট নয় তার, এবং তিনি পরবর্তী ম্যাচের জন্য অ্যাভেলেবল থাকবেন। বাট ডেফিনেটলি সমর্থকরা তোমরা জানিও যে তোমাদের কি বক্তব্য ডিয়ামান্টাকসকে নিয়ে, বিকজ প্রায় দিনই দেখা যায় যে ডিয়ামান্টাকস কোনো ট্রেনিং মিস করছেন, প্রায় দিনই দেখা যায় তার এই রিপোর্ট আসছে ওই রিপোর্ট আসছে। হি ইজ আ ভেরি গুড স্ট্রাইকার, বাট সত্যি কি ইস্টবেঙ্গল পুরোপুরি ফিট একজন ডিয়ামান্টাকসকে গোটা সিজনটা পেলো? আই রিয়েলি ডাউট দ্যাট। আমার মনে হয় যে আরও অনেক বেশি ফিটনেসের ওপরে কাজ করতে হবে, প্লেয়ারদেরকেও ইন্ডিভিজুয়ালি এবং ক্লাবকেও অ্যাজ আ হোল। ফিটনেসের ওপরে অবভিয়াসলি অনেক বেটার হয়েছে অস্কার আসার পরে, এবং আমার মনে হয় আগামী দিনে আরও বেটার হবে। বাট দ্যাট ইজ অল অন ইস্টবেঙ্গল। আমরা যদি কথা বলি এবার আমাদের পরবর্তী প্লেয়ারের সম্পর্কে, যদিও আমার অ্যাকচুয়ালি উচিত ছিল আগের দিনের রিভিউ ভিডিওতেই আলোচনা করার, তবে অনেকেই পয়েন্ট আউট করেছো যে কেন আমি আশিস রায়কে নিয়ে কোনো আলোচনা করিনি। এবং সত্যি বলতে ঠিকই তো, যে এত ভালো খেলেছেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, তাহলে কেন তাকে নিয়ে আমার আলোচনা করা হয়নি? তার প্রধান দুটো কারণ আমি তোমাদেরকে দেবো। ফার্স্ট অফ অল, আই থিঙ্ক আশিস রায় ওয়াজ ব্রিলিয়েন্ট, এখানে কোনো সন্দেহ নেই। ডিফেন্সিভলি হি ওয়াজ ভেরি ভেরি গুড। বাট আমার স্টিল কোথাও গিয়ে মনে হয়েছে গোয়িং ফরওয়ার্ড আশিস রায় কুড ম্যাসিভলি ইম্প্রুভ। এবং আমি আশিস রায়কে নিয়ে আগেও আলোচনা করেছি বহুবার অনেক রিভিউতেও এবং প্রিভিউতেও, যে এই ছেলেটা যেই ডেডিকেশন নিয়ে খেলে, যেরকম এনার্জি দিয়ে খেলে, যেরকম খেটে খেলে, এরকম প্লেয়ার পাওয়া খুব মুশকিল। আপ্রাণ জান লাগিয়ে তিনি খেলেন, যা তাকে বলা হয় তিনি সেই কাজটাই করেন। আপ ডাউন করতে হচ্ছে তো আপ ডাউন করছেন, মানে হাঁপিয়ে যাচ্ছে ছেলেটা, তাও কিন্তু নিজের 120% মাঠে দিয়ে আসে, এখানে কোনো সন্দেহ নেই। এবং এখানে অবভিয়াসলি আশিস রায়কে কৃতিত্ব দিতে হয়, এবং ডিফেন্সিভলিও আগের দিন আলাউদ্দিন আজারিকে পুরো পকেটবন্দি করে রেখেছিল আশিস রায়, এখানেও কোনো সন্দেহ নেই। বাট আই উড স্টিল সে যে ওর ইম্প্রুভমেন্টের অনেক জায়গা আছে, স্পেশালি গোয়িং ফরওয়ার্ড। ওর যে কম্বিনেশন উইথ মনবীর সিং, এটাই অনেক ইম্প্রুভমেন্টের স্কোপ আছে, স্পেশালি ফরওয়ার্ড পাসেসগুলো কতটা জোর দিতে হবে, কোথায় বাড়াতে হবে। এবং অনেস্টলি ফার্স্ট হাফে আশিস রায় এবং মনবীর সিংয়ের কম্বিনেশন কিন্তু আমার মোটেও ভালো লাগেনি, জাস্ট বিকজ আশিস রায় ওয়াজ গিভিং অ্যাওয়ে বলস মানে খুবই চিপলি, এবং যেই বলগুলো হয়তো অত ইজিলি দেওয়ার কথা নয়, সিম্পল পাসেজ, সেগুলোকে জোরে বাড়িয়ে দিচ্ছেন, বা যে বল যাচ্ছে সেগুলো সাইড লাইন থেকে বেরিয়ে যাচ্ছে। তো এই কয়েকটা জিনিস রয়েছে যেই কারণে আমার মনে হয় যে আশিস রায়কে এখনই এত হাইপ করার কিছু হয়নি। ডেফিনেটলি অ্যাজ আ টিম মোহনবাগান ভীষণ ভালো খেলেছে, বাট ইন্ডিভিজুয়ালি প্লেয়ার্সদের অনেক ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে। এবং আজকে তোমরা এত নাম করছো প্লেয়ারটার, আগামীকাল যখন দেখবে এই ভুলগুলোর জন্যই কিছু একটা খারাপ রেজাল্ট হলো, বা হয়তো পারফরমেন্স সেরকম তোমাদের মনের মতন হলো না, এই কারণগুলোকে নিয়েই তোমরা কিন্তু আবার ক্রিটিসাইজ করবে এই প্লেয়ারটিকে। সো আমার কোথাও একটা গিয়ে মনে হয় যে ডেফিনেটলি ভালোগুলো অ্যাপ্রিসিয়েট করা উচিত, এবং এটা আমার ভুল হয়েছে যে আমি সেদিনকে আশিস রায়কে নিয়ে আলোচনা করিনি। তবে একেবারে সব কিছু ব্লাইন্ড সাইড করে তার নেগেটিভসগুলো নিয়ে আলোচনা করবো না, সেটাও কিন্তু নয়। তো ওই কারণে আশিস রায়ের এই কয়েকটা জিনিসের কিন্তু এখনও ইম্প্রুভমেন্ট দরকার। আদারওয়াইজ আই থিঙ্ক, আমি আগেও বলেছি, 4 ব্যাক সিস্টেমে আশিস রায় সেট করে গেছে মোহনবাগানের সাথে, এবং এখন আশিস রায়ের ব্যাকআপস দরকার। কারণ আশিস রায় যে হারে, যেই গতি নিয়ে খেলছে, যেই এফার্ট দিয়ে খেলছে, হতেই পারে যে ওর ক্র্যাম্পস হয়ে গেল বা ওর মাসেল পুল হয়ে গেল, বিকজ সহজ নয় কাজটা করা। তো তখন আশিস রায়ের ব্যাকআপ কে থাকবেন? এবং সেই কারণে ফুল ব্যাকে আমার মনে হয় ইমিডিয়েটলি মোহনবাগানের দরকার ব্যাকআপস,
উইন্টার উইন্ডোতে সেটা তারা করে কিনা সেটার দিকে নজর কিন্তু সবার থাকবে। অনেকেই বলছো নুনো রেসকে রেজিস্টার করা উচিত। আমি এখনও মনে করি যে নুনো রেসকে রেজিস্টার করার মতন এখন এই দলটায় কিছু হয়নি। কি দরকার নুনো রেসকে রেজিস্টার করার? বাই চান্স রেজিস্টার করতে গিয়ে যদি দলের ব্যালেন্স বিগড়ে যায়, এত ভালো মোমেন্টামের মধ্যে দিয়ে একটা দল যাচ্ছে, তো রেজাল্ট পাচ্ছ, তো সেখানে কেন একটা আলাদা প্লেয়ারকে হঠাৎ করে রেজিস্টার করানোর ইচ্ছা তোমাদের আসছে আমি জানি না। বাট আই ডোন্ট থিঙ্ক নুনো রেস শুড বি ইমিডিয়েটলি ব্রট ইন টু দিস টিম। হ্যাঁ, যদি আবার কোনো প্লেয়ার ইনজিওর্ড হয়ে গেল তখন ঠিক আছে, তুমি নুনো রেসকে নিয়ে আসো, বাট আদারওয়াইজ এই সেট টিম বিগড়ে দেওয়ার কোনো দরকারই নেই এবং আমি মনে করি ম্যানেজমেন্ট হয়তো এই মুহূর্তে সেটা নিয়ে ভাবছেও না। তো সেই কারণে উইন্টার উইন্ডোতে মোহনবাগানের থিঙ্ক ট্যাঙ্ক কী ভাবছে আমি বা কী করতে চলেছে, আমি কিন্তু এটা দেখার জন্য ভীষণ উদ্গ্রীব হয়ে বসে আছি। সো দিস ওয়াজ অ্যাবাউট মোহনবাগান। যদি আমরা চলে আসি এবার ওড়িশা এফসির কথাতে, তাহলে আমরা সকলেই জানি রয় কৃষ্ণার চোট পেয়ে গেছেন, হয়তো মানে এরপরে আইএসএলে আর তাকে আমরা দেখবো কিনা সেটাও আমরা জানি না, বিকজ বয়স হয়েছে, পুরো সিজনের জন্য আউট। এরপরে তিনি আর কোনো ক্লাবে চান্স পাবেন কিনা আইএসএলে আমরা জানি না। সো উই কুড হ্যাভ ভেরি ওয়েল সিন রয় কৃষ্ণা ফর দ্য ভেরি লাস্ট টাইম ইন আইএসএল, এটা একটা ফ্যাক্ট। তো তাহলে রয় কৃষ্ণার যে লেগাসিটা, তো অবভিয়াসলি আমরা একটা সময়ের পরে গিয়ে সেটাকে অনার করবো, মেবি হয়তো রয় কৃষ্ণাকে নিয়ে আলাদা করে ভিডিও বানাবো। বাট ফর দ্য টাইম বিং ওড়িশা এফসির এখন এই মুহূর্তে দরকার একটা স্ট্রাইকার। অ্যান্ড যা রিপোর্টস বেরিয়ে আসছে, আজকে বোধহয় রেভ স্পোর্টসের তরফ থেকে খবরটা করা হয়েছে যে ডোরিয়েলটন গোমেজ, তার দিকে কিন্তু ওড়িশা এফসি ঝুঁকেছে। রিসেন্টলি তিনি ইন্ডিয়াতেই খেলছিলেন, কেরালা সুপার লিগে, আই থিঙ্ক ফরসা কোচি টিমটাই খেলছিলেন, আমি এক্স্যাক্টলি জানি না, বাট হি ওয়াজ প্লেইং ফর বসুন্ধরা কিংস ফর লাস্ট ইয়ার আই থিঙ্ক, এবং ভালো রেজাল্ট করেছেন, ভালো গোলস পেয়েছেন বাংলাদেশে, এবং আমরা দেখেছি এএফসি কাপেও ডোরিয়েলটন গোমেজকে ভালো খেলতে। তো অবভিয়াসলি অ্যাজ আ ব্যাকআপ অর অ্যাজ আ রিপ্লেসমেন্ট অফ রয় কৃষ্ণা ইটস আ ভেরি গুড চয়েস, কারণ এই মুহূর্তে এর থেকে বেটার চয়েস হয়তো ওড়িশা পেতেও পারতো। বাট উইন্টার উইন্ডোতে এমন একটা প্লেয়ারকে আনতে হবে যে খুব একটা বেশি ডিসরাপ্ট করবে না তোমার সিস্টেমটাকে। তো সেখানে একটা প্লেয়ার যে ভারতে খেলেছেন এই কয়েকটা মাস, রিসেন্টলি সুপার লিগ কেরালাতে এবং এডিশাতে, সাউথ এশিয়ান জায়গাতেও তিনি খেলে অভ্যস্ত, বাংলাদেশে খেলেছেন, গোল পেয়েছেন, সাকসেস পেয়েছেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডোরিয়েলটন গোমেজের দিকে কিন্তু ওড়িশা এফসি ঝুঁকলে ভালো হবে আমার মনে হয়। এবং আমি আগেও বলেছি যে আমরা বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্লেয়ার্সদের খুব একটা এমন ভালো চোখে দেখি না, বাট অনেস্টলি ওদের লিগে স্পেশালি বসুন্ধরা কিংসের যারা বিদেশি, তারা কিন্তু বেশ ভালো কোয়ালিটির এবং দে হ্যাভ দ্যাট কোয়ালিটি টু প্লে ইন আইএসএল। এবং যে কোনো দল, আমি বলছি না যেন টপমোস্ট দল, বাট যে কোনো মিড টেবিল টিম বা নিচের দিকের টিমের জন্য দে উড বি আ ভেরি গুড অপশন। তো ওড়িশা এফসি যদি ডোরিয়েলটন গোমেজের জন্য যায়, আই থিঙ্ক ইট ইজ আ ভেরি গুড অপশন, এবং হতেও পারে যে তিনি কিন্তু দাঁড়িয়ে গেলেন আইএসএলে। তো খুবই ইন্টারেস্টিং একটা সাইনিং হতে পারে, দেখতে হবে যে আদৌ সাইনিংটা হয় কিনা। বাট মোটামুটি এই হচ্ছে আজকের আপডেট। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।